করিয়ে নেওয়ার জন্য নানানভাবে কিছু ব্ল্যাক ম্যাজিকের উপায় করতে পারেন বা কোনো সাধনা করতে পারেন। এবার ধরো যে কোনো দেবী দেবতার সাধনা করতে গেলে তার একটা পার্টিকুলার টাইম লাগে, একটা টাইম ফ্রেমের ওপর সব কিছু হয়। মোটামুটি বর্তমান সময় বলা হয় 1,25,000 মন্ত্র জপ ইজ রিকোয়ার্ড ফর সিদ্ধি। দেখা যায় কি মেয়েরা যদি গায়ত্রী মন্ত্র করে তাহলে তাদের অনেক মেয়েদের দেখবে গোফ চলে আসছে বা ইত্যাদি, এই জন্য মেয়েরা ভয় পেয়ে করেন। বলছেন যে ওখানকার মহিলাদের যেরকম দেখতে হয় উনি ওরকম ডেসক্রিপশন দিচ্ছেন ইত্যাদি। তা বললাম আচ্ছা ভালো কথা, আপনি কী করে বুঝতে পারছেন জিনিসগুলো? উনি তো এই এবিলিটিটার কথা আগের দিন আমরা ডিসকাস করেছি। তো উনি হঠাৎ বলছেন যে উনি না তোমার পাশেই দাঁড়িয়ে আছেন। এটা হচ্ছে যেহেতু স্পিরিচুয়াল পাথ বা ইনক্লিনেশন আলাদা হয়, রাক্ষসগণ ইজ মোর ডমিনেটিং। রাক্ষসগণ সে একটু হাসলো, ভাবে কি যে হয়তো ওই রকম ক্যারেক্টারিস্টিক্স হবে বা ওরকম ডমিনেটিং হবে ইত্যাদি। অভিনেত্রী তাদের জীবনটা খুব স্টেবলভাবে যায় না খুব বেশি দিন, কারণ আমাদের তো কোনো মাসিক বেতন হয় না। শুধু অভিনেত্রী কেন, যারা শিল্পী যারা প্রফেশন হিসেবে শিল্পকেই বেছে নিয়েছে তাদের প্রত্যেকেরই, যেমন পেইন্টার, মিউজিশিয়ান, সবারই প্রজেক্ট ওয়াইজ কাজ। কোনো মাসে হয়তো অনেক কাজ এলো বা কোনো মাসে কাজই নেই বা কোনো বছরের পর বছর কাজ নেই। তো এরকম ঘটনা আমাদের প্রায়ই, আমরা যারা এই প্রফেশনে রয়েছি তারা প্রত্যেকেই এই ঘটনার সঙ্গে একেবারে অ্যাকাস্টামড। তো এই কথাগুলো বলার কারণ আমি একটা ছোট্ট ঘটনা শেয়ার করি। আমি যখন খুব ছোট এই 6-7-এ পড়ি, আমি নাম বলছি না, কারোর নাম না নিয়ে ঘটনাটা বলছি, তখন একটা সিরিয়াল হতো। সেই সিরিয়ালে সেই মেয়েটি লিড ছিলেন, হিরোইন ছিলেন। তারপর 10-15 বছর তার কোনো কাজ ছিল না, ছোট বড় মাঝারি নাথিং। হঠাৎ এই কিছুদিন আগে একটা বড় ব্যানারের ছবিতে সে কাস্ট হলো হিরোইন হিসেবে। তার প্রথম ব্রেক 15 বছর পরে, তাও সেই ছবিটা ব্লকবাস্টার হিট, এবং সেই ছবিটিও খুব নামি একটা প্রোডাকশন হাউস থেকে রিলিজ করলো, সুপারস্টারের একটা প্রোডাকশন হাউস। তো সেখান থেকে আমার আশপাশ থেকে অনেক রকম কথা হয়। তারই কোনো একজন কাছের মানুষ আমাকে বললেন যে ওর তো ট্যালেন্ট ছিলই বরাবরই, কিন্তু সেটাকে কেউ এক্সিকিউট করতে পারছিল না বা কেউ কিছু একটা ভাবে সেটা আটকে গেছিল। সেটা কোনো বাধা হতে পারে বা সেটা যা কিছু হতে পারে। তো সে ডেমনিক হেল্প নিয়ে এই যে লার্জ স্কেলে যে ব্রেকটা সেটা হলো। এবার এই ঘটনাটা কেন বললাম সেটা বলছি, কারণ আমার উল্টো দিকে চেয়ারে রয়েছে আবার সুজন্যদা। সুজন্যদা, ওয়েলকাম টু টকবক। আগের তোমার এপিসোডটা এত ভালো রেসপন্স হয়েছিল যে কারণে আমরা আবার তোমাকেই চাইছি এই চেয়ারে। তো এই ঘটনাটা সত্যিই ঘটেছে? সত্যিই কি ডেমনিক হেল্প নিয়ে বড় কিছু করা যায়? কি এই ডেমনিক ব্যাপার স্যাপার? দেখো, এটা ডিমনিক হেল্প কথাটা ঠিক আমি আমি আরেকটু এলাবোরেট করব। শুধুমাত্র যে ডেমনিক হেল্প তা নয়, এরকম হতে পারে যে তার ফ্যামিলির দিক থেকে কোনো হয়তো কেউ এক্সপায়ার্ড মেম্বার রয়েছেন এরকম, যার সাথে তার হয়তো খুব ভালো অ্যাটাচমেন্ট ছিল। তো আমরা ধরো যে নর্মালি যে শ্রাদ্ধ শান্তি আমরা করে থাকি কেউ মারা গেলে, যেটা ধরো নিয়ম মেনে 11 দিন বা 13 দিনে কাজ করা হয়। তো সেই ধরনের যে কাজটা আমরা করে থাকি সেটা প্রপার শ্রাদ্ধ নয়। প্রপারলি শ্রাদ্ধ করতে গেলে গয়া গিয়ে পিণ্ডদান করতে হয়। তো যতক্ষণ সেটা না হচ্ছে তারা কোনোভাবে কোনো লোকে যেতে পারে না, ততদিন ওই প্রেত হিসেবেই তারা থেকে যান আর কি, কোথাও না কোথাও। তো এবারে এরকম অনেক সময় দেখা যায় যে কারোর প্রতি খুব অ্যাট্রাকশন ছিল ফ্যামিলির কারোর প্রতি, তার সাথে অ্যাটাচড রয়ে গেল ইত্যাদি। হয়তো কোনো ক্ষতি করছে না কিন্তু কোনো গুড লাক এনে দিচ্ছে, ঠিক আছে? এটাকে অনেক ক্ষেত্রে আমরা অ্যানসেস্টেরিয়াল ব্লেসিংসও বলে থাকি। তো সেক্ষেত্রে এইভাবে হতে পারে কিছুটা। আবার কেউ কেউ নিজের কোনো কাজ করিয়ে নেওয়ার জন্য নানানভাবে কিছু ব্ল্যাক ম্যাজিকের উপায় করতে পারেন বা কোনো সাধনা করতে পারে। এবার ধরো যে কোনো দেবী দেবতার সাধনা করতে গেলে তার একটা পার্টিকুলার টাইম লাগে, একটা টাইম ফ্রেমের ওপর সব কিছু হয়। মোটামুটি বর্তমান সময় বলা হয় 1,25,000 মন্ত্র জপ ইজ রিকোয়ার্ড ফর সিদ্ধি। তো তারপরে হয়তো মন্ত্রটা এফেক্টিভনেস দেখাতে স্টার্ট করবে। তো অনেকের জন্মছকে কি হয়,
কি এই কিছু পার্টিকুলার যোগ থাকে, যেরকম ধরো কারোর চন্দ্রকেতু বা চন্দ্র শনি যোগ রয়েছে কোনোভাবে, বা কনজাংশনে রয়েছে এক সেম হাউসে, অথবা ট্রাইন দিয়ে যেটা আমরা নাডিতে করে থাকি, যেভাবে দেখে থাকি। এই কম্বিনেশনগুলো থাকলে দেখা যায় কি কোনোভাবে যে মন্ত্র সিদ্ধি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। মানে ধরো সে 10,000 বার জপ করছে এবং সেটা হয়তো করে নিচ্ছে। এবারে স্পেসিফিক কিছু এরকমও কন্ডিশন থাকে যে দেখো বলা হয় কি এগুলো গুরুমুখী বিদ্যা, কোনো মন্ত্র গুরুর থেকে প্রাপ্তি করতে হয়, দেন অনলি হি অর শি ইজ এলিজিবল টু ডু দ্যাট মন্ত্রা চ্যান্টিং। তো এরকম না করেও করা যায়, অন্য টেকনিক আছে, শিব ঠাকুরকে গুরু মেনে তখন করতে হয়। তো এটার আলাদা মানে পথ রয়েছে। তো ইন এনি ওয়ে যদি ধরো কেউ কোনো গুরু ছাড়াই করছে, তো কসমিক রেলম থেকেও এফেক্ট হবে। কোনো যদি ধরো এরকম কোনো মন্ত্র যেটা ধরো খুব নর্মাল মন্ত্র, বাট তবুও সেটায় ভালোই কাজ হবে। তো এই জিনিসগুলো কেউ যদি প্র্যাকটিসে আনে, সেটার থেকে হেল্প হতে পারে কোনো। তো আকর্ষণের জন্য আলাদা অনেক ধরনের মন্ত্র হয়, এবং যেটা তুমি ডিমনিক পাওয়ার বলছো, সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় কি ডেমি গড, বা ধরো কোনো কোনো পার্টিকুলার দেবীকে ধরো আমরা সাধনা করছি, তো ডেমিগড তার বলতে? ডেমিগড বলতে দেখো যক্ষিণী হয়, ঠিক আছে, আচ্ছা। অপ্সরা হতে পারে কোনো, হুম। ইত্যাদি। তো এই মানে তাদের পাওয়ার সিমিলার টু দ্যাট অফ কোনো দেবী বা দেবতার মতনই হয়। তো তাদেরকে আরও অনেক ইজিলি পাওয়া যায়, যেটা হয়তো দেবী দেবতা প্রাপ্ত মানে ঘটাতে গেলে অনেকটা টাইম লাগে। তো অনেকে কি করে শর্টে এই ধরনের সাধনা করে নেয়, যেরকম ধরো ইন্টারনেট স্ফেয়ারে তোমরা নিশ্চয়ই কর্ণপিশাচিনী নিয়ে প্রচুর পডকাস্ট শুনে হবে। তো ব্যাপারটা ওই রকম। তো এবারে যক্ষিণীর মধ্যে বিভিন্ন যক্ষিণী রয়েছে। তো যক্ষিণী ইজ বেসিক্যালি যেগুলো যক্ষর রাজ বলা হয় কুবেরকে, ঠিক আছে, যার কাছে ওয়েলথের গার্ডিয়ান, ঠিক আছে। তো তুমি দেখবে ম্যাক্সিমামই আমাদের যা ধরো মানে কি বলবো ওয়েলথ আসে, সেগুলো সব মাটির তলা থেকে আসে, পাতাল থেকে আসে। দেখবে জেমস্টোনস, গোল্ড, সিলভার, ভালো মিনারেলস, মেটেরিয়াল, এভরিথিং কামস ফ্রম আন্ডারনিথ, ঠিক আছে। তো সেটার যে রাজা সেটা হচ্ছে কুবের, ঠিক আছে। তো এবারে তার গার্ডিয়ানস রয়েছে, মানে কি বলবো দ্বাররক্ষী বা ইত্যাদি তুমি বলতে পারো, গার্ডিয়ানস ইন আ ওয়ে। তো সেখানে গার্ডিয়ানসদেরকে বলা হয় ইয়াক্ষা বা যক্ষ রাজ কুবের, ঠিক আছে। তো এখানে যক্ষরাও আছে, তার যে কনসর্ট হয় মানে ফিমেল যে কাউন্টার পার্ট আছে, সেটাকে বলা হয় যক্ষিণী। তো যক্ষিণীরা খুব তাড়াতাড়ি ইন আ ওয়ে যদি কেউ ভালো করে যক্ষিণী সাধনা করে থাকে, তাহলে সেক্ষেত্রে কোনোভাবে তার কোনো লাভ করিয়ে দিতে পারে এরকমভাবে, যেটা তুমি গল্পের মাধ্যমে যেটা বলেছো। এই ধরনের সাধনা অনেক কিছু হয়, যেগুলোর খুব একটা সাইড এফেক্টও হয় না, এবং এগুলো করা যায় এবং অনেকেই করে থাকেন। তো এইগুলো এগুলো কি রয়েছে। খুব কস্টলি? কস্টলি বলতে? মানে কস্টলি বলতে কি, এটা তো আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। না দেখো, কারোর এবারে হেল্প এটার দরকার হয়। প্রথমে তো তোমাকে আগে জানতে হবে যে তুমি কি করতে কি চলেছো, করতে কোনো চলেছে? গুরুর গাইডেন্স লাগবে, আদারওয়াইজ এটা না করাই উচিত। এবার ধরো এগুলোর মধ্যে অনেক পার্ট আছে, ঠিক আছে, যেরকম ধরো রতিপ্রিয়া যক্ষিণী আছে, স্বর্ণপ্রভা যক্ষিণী আছে, যক্ষিণীদের বিভিন্ন রকম নাম আছে, ঠিক আছে। তো অপ্সরা সাধনা হয়, উর্বশী অপ্সরা সাধনা হয়, রম্ভা আলাদা। আমরা যেগুলো ধরো ছোটোবেলায় হয়তো হ্যাঁ। কোনো টিভি ডেলি সোপসে মাধ্যমে দেখেছি অনেক কিছুই। তো এই ধরনের এন্টিটিকেও ডেকে আনা যায়। তো কিন্তু তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু নেগেটিভ এফেক্টও থাকে। সব কিছু যে পজিটিভ করাবে তা না। সব কিছু যদি পজিটিভ করিয়ে নিতে হয়, তাহলে সেটা সেইভাবে সিদ্ধি করে যদি কেউ করে, তাহলে করতে পারে সে। এরকম অনেক প্রসিডিওর আছে। এটা কি দীর্ঘস্থায়ী হয়? মানে হ্যাঁ, সে যদি কন্টিনিউড একবার ধরো কোনো জিনিসকে জাগিয়ে নিলে, সেটা থেকেই যায়। সেটা কখনো তুমি যদি আজকে একবার ধরো সাঁতার কাটা শিখে যাও, তুমি নিশ্চয়ই কখনোই ভুলে যাবে না। বা তুমি সাইকেল চালানো শিখে গেলে, তারপরে তুমি কখনোই ভুলে যাবে না। ব্যাপারটা এরকমই। আচ্ছা। তো তোমার হয়তো তখন হয়তো অত ফ্রিকোয়েন্ট মন্ত্রা চ্যান্টিং এর দরকার পড়বে না, বা যেটাই তুমি করতে অ্যাক্টিভিটি লেভেলে সেটা প্রাপ্তির জন্য, সেটা হয়তো অত সংখ্যক বার করতে হবে না, খুব ইজিলি চলে আসবে, ডাকলেই চলে আসবে। বা এরকম অনেক রিচুয়ালস থাকে যেগুলো করলেই সাথে সাথে চলে আসবে। এরকম অনেক কিছুই করা যায় যেগুলো সুপার ন্যাচারালি এইরকম এফেক্ট দিতে পারে। আমি আর একটা ঘটনা বলছি। আচ্ছা, এটা কি আগে জিজ্ঞেস করি, এটা কি অ্যাস্ট্রোলজির মধ্যে পড়ছে না তন্ত্রের মধ্যে পড়ছে? এটা এটা কোন সাধনার সেকশনে? পার্ট, এটা মানে মোস্টলি সাধনার পার্ট। তুমি যা প্রশ্নটা করেছো যেভাবে,
এটা মোস্টলি সাধনার পার্ট, এতে কোনো ব্ল্যাক ম্যাজিক বা কিছু নেই। এটা কিচ্ছু নেই। এটা হচ্ছে রেগুলার কেউ চ্যান্টিং করবে, চ্যান্টিংয়ের হুম, একটা এফেক্ট থাকে। যদি ধরো তুমি নর্মাল কেউ যদি গায়ত্রী মন্ত্রও কেউ হুম, যদি এফেক্টিভলি করে আর কি, মেয়েদেরকে করতে বারণ করে যেহেতু বলা হয় হরমোনাল চেঞ্জেস চলে হুম, আসে। তো সেক্ষেত্রে দেখা যায় কি মেয়েরা যদি গায়ত্রী মন্ত্র করে তাহলে তাদের অনেক মেয়েদের দেখবে গোফ চলে আসছে বা ইত্যাদি, এই জন্য মেয়েরা ভয় পেয়ে করে না। বাট স্টিল যদি ধরো ওই কোনো ছেলে ভাইব্রেশন ওই মন্ত্রের যে ভাইব্রেশন ভাইব্রেশন। ফ্রিকোয়েন্সি লেভেলটা এতটাই হাই, তো এবং গায়ত্রী মাতা ইজ লাইক আদি শক্তি আর কি, ঠিক আছে? তো হুম, এবারে সেই কারণবশত যদি এটা ধরো কেউ রেগুলার চ্যান্টিংস করে, যদি ধরো হুম, 11 বার করে কেউ করে, কোনো ফিমেলের প্রেজেন্স সে বুঝতে পারতে পারে, মানে কোনো অশরীরী কোনোভাবে একটা কিছু ফিলিং তার হতে পারে, নর্মাল গায়ত্রী মন্ত্রতে বলছি। দ্যাট ইজ অলসো পসিবল যদি কেউ ভালো করে করে সেটা। আমাদের মা ঠাকুমাদের দেখে এসেছি যে তখন আশেপাশে যারা যে জেঠিমাদের পাশের বাড়িতেও যেতাম যখন, রেগুলার আদ্যাস্তব, মানে তাদের মানে একটা সংখ্যা হতো, তুমি যেমন বললে 11 বার যদি গায়ত্রী মন্ত্র, এরকম আদ্যাস্তব দিনে ওই ওই যে মন্ত্র উচ্চারণ সেইটা করতেন আদ্যা রেগুলার। আদ্যা মায়ের যে স্তোত্রম রয়েছে হুম, হুম, সেটা করা খুবই ভালো। আমি তো অনেকেই রেকমেন্ড করে থাকি। এবং সাথে সাথে আদ্যা মায়ের একটা অদ্ভুত ব্যাপার আছে, আমি যখন নিজেও আমি খুবই মানে যাই আদ্যাপীঠে মাঝের মধ্যে, হুম, আমি যখন প্রচুর ক্লায়েন্টস দেখি, আমাদের মধ্যেও তো একটা নেগেটিভিটি শুনতে শুনতে একটা একদমই। প্রবলেম্যাটিক জায়গা তৈরি হয়। যে সমস্ত অ্যাস্ট্রোলজাররা বা যারা ধরো মানে রেগুলার এই ধরনের হুম, প্র্যাকটিসেসের মধ্যে রয়েছে, তারা নিজেদের ক্লেনজিংটা কোনো মেডিটেশনের মাধ্যমে করে থাকে। তো আমি ইন আ ওয়ে হুম। কোনোভাবে আমি যখন মনে হয় যে কোনোভাবে পাওয়ার আপ কিছু করার দরকার, আই গিভ ইট মানে ওই মানে আদ্যা মায়ের কাছে আমি ভিজিট করে আসি। মানে দক্ষিণেশ্বরের পাশে হ্যাঁ, আদ্যাপীঠ। হ্যাঁ, হ্যাঁ। তো কোনো না কোনোভাবে আমার এটা মনে হয় খুব মায়া বাড়িয়ে দেওয়ার একটা জায়গা ওটা। মায়া ইন দ্য সেন্স কি ডেভেলপস ইউর ইনার এবিলিটি টু হিল সামওয়ান আমাদের হুম, প্রফেশনে মোস্টলি। তো এইরকম, এবং আদ্যাস্তোত্রের অন্য অনেক বেনিফিটস আছে, সেগুলো করলে নিশ্চয়ই ভালো। মানে আদ্যাপীঠে তুমি যেটা বলে একটা মায়া অদ্ভুত সত্যিই কাজ করে যখন আদ্যাপীঠ খোলা হয়। হুম, হুম। তুমি দেখেছো হয়তো হুম, হুম, নিশ্চয়ই। যে দরজাটা ভেতর থেকে যখন খোলা হয় এরকম ধোঁয়া ঢাক বাজছে, নতুন যে মন্দিরটা হুম, হুম, হুম। তখন যেভাবে মূর্তিকে প্রেজেন্ট করা হয়, তা অপূর্ব দেখতে লাগে। আর পুরনো যে মন্দিরটা ওর মধ্যে অদ্ভুত মূর্তির মধ্যে হ্যাঁ, একটা মায়া রয়েছে। ঠিক, একদমই তাই। ঠিক কথা। এবার আমি একটা তোমাকে ঘটনা বলছি যে আমাদেরই একজন, আমি জড়ো করে রেখেছিলাম। আমি তোমাকে ফোনে বলেছিলাম যে দাদা তোমাকে আবার আসতে হবে। কারণ তোমার ভিডিও এত মানুষের মধ্যে পছন্দ হয়েছে, মানে প্রত্যেকটা জিনিস। সেজন্য আমি বলেছি এই বিষয়গুলো তোমার সঙ্গে কথা বলবো। তো আমি জমিয়ে রেখেছি। তো আমি জাস্ট আমি নাম তো বলতে পারছি না, কিন্তু আমার পেট খুসখুস করছে বলার জন্য। কিন্তু তাও বলতে পারবো না অন ক্যামেরা। তো তার মানে আমাদেরই মধ্যে একজন যিনি অনেক সিনিয়র, বহুদিন ধরে অভিনয় করছেন। তার মানে বক্তব্য অনুযায়ী তার মধ্যে অদ্ভুত একটা স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে ছোটবেলা থেকেই, যে সে স্পিরিটদেরকে ফিল করতে পারে বা কোনো জায়গায় ভাইব্রেশন খুব সহজে বুঝতে পারেন। ইভেন সে আর একজন বলিউড স্টার যিনি আত্মহত্যা করেছেন তার সঙ্গেও কথা বলেছেন। আচ্ছা, হতেই পারে। উম সেই ক্ষমতা থাকতেই পারে এরকম। এরকম কি তোমার কাছে কোনো ঘটনা আছে বা তোমার জানা হ্যাঁ, আছে। এক্সপিরিয়েন্সের আমার মধ্যে আমার সত্যি এরকম কি কি হয়, আমার নাকি এটা নিজেরই হ্যালুসিনেশন? তোমাদের ইন্ডাস্ট্রির মধ্যেই বা তোমাদের ইন্ডাস্ট্রি থেকেই আমার এক ক্লায়েন্ট আছেন, সিনিয়র ব্যক্তিত্ব, ফিমেল। তো আ উনি যখন ১ম মানে আমাকে কনসাল্ট করতে চান, তখন আমি এই প্রফেশনে মোটামুটি আজ থেকে তাও ধরে নাও মোটামুটি ৪ বছর আগের ঘটনা বলছি। আচ্ছা। তো উনি একটা ক্যাফেতে উনি বলেন যে, "আমরা যদি ক্যাফেতে তুমি যদি চলে আসতে পারো।" তো তখন আমি হোম ভিজিটস করতাম। এখন করি হুম, না বর্তমানে। এখন শুধু চেম্বারেই লোক দেখি। তো এবার তখন উনি বললেন যে, "তুমি যদি এসে আমাকে একটা ট্যারো রিডিং করিয়ে দাও।" তো আমি তখন ট্যারো রিডিংও করতাম। তো তো তুমি এখন ১ম দিন করো না? না, এখন আর করি না। বিকজ ট্যারো রিডিং এর অনেক ডাউন সাইডস রয়েছে। তো আমার মনে হয় একবার যদি মাদার সায়েন্সকে ভালো করে বোঝা যায়, যেটা হুম, অ্যাস্ট্রোলজি হুম, আমি ফিল করি, হুম। তো নিউমারোলজি, বাস্তু বা অন্য যেগুলো সাব পার্টস রয়েছে সেগুলোকে আমি অতটা এখন আর প্রাধান্য দিই না। আচ্ছা, যেহেতু আমি ট্যারো রিডিং এ যেটা আমি একটু হ্যাঁ, মাঝখানে ইন্টারাপ্ট হুম, হুম, করছি হুম, হুম। জানার জন্য, যে এক্সাক্ট কি প্রেডিকশন করা যায়? হ্যাঁ, শর্ট টার্ম প্রেডিকশনস খুব একটা খারাপ হয় না। বাট যে ব্যক্তিত্ব এই মানে প্রসিডিওরটাকে করছে তার হুম, নিজস্ব সাইকিক এবিলিটির
অনেকটা বেশি ভালো করে মানে যাচাই করে নেওয়াটা দরকার। তার হুম। কারণ নিজস্ব হিলিং প্রপার্টিজ এর মধ্যে অনেক কাজ করে এবং নিজস্ব পাওয়ার অ্যান্ড এবিলিটিস ওই কার্ডগুলোর মধ্যে ভাইব্রেশন দেয়। খুব এরকমও আমি রিডিংস দেখেছি যেগুলো যারা খুব খুব নেগেটিভ রিডিংস করে অনেকে, ঠিক আছে? এবারে নেগেটিভ পজিটিভ কার্ডসের এখানে উল্টো হয়ে যাওয়া বা হুম। কার্ড হাত থেকে স্লিপ করে যাওয়া শাফল করার সময় ইত্যাদি নানান রকম মিনিং রয়েছে ট্যারো। এবং ট্যারো ইজ সামথিং দ্যাট এনিওয়ান ক্যান লার্ন। ইউ ক্যান জাস্ট বাই আ ডেক অফ ট্যারো কার্ডস অ্যান্ড জাস্ট লার্ন। ওর সাথেই ম্যানুয়াল এবং ইনস্ট্রাকশন এবং বই সব কিছুই দিয়ে দেওয়া হয়। ইটস নট সামথিং দ্যাট মানে দ্যাট টাফ টু লার্ন। ওকে। তো ওটা ধরো একটু ইনার সাইকিক এবিলিটি লাগে, যেটা ধরো তুমি চাও তো তুমি ওটা করতে পারবে, বা যে কেউ সাধারণ মানুষও চাইলে করতে পারবে। মানে আমি যদি ধরো তুমি ধরো ট্যারো কার্ড রিডিং করছো, হুম হুম। আমি যদি তোমার কাছে গিয়ে মিথ্যা কথা বলি আমার সম্পর্কে, তুমি ওটাতে প্রেডিক্ট করতে পারবে? হ্যাঁ, কিছু না কিছু তো ওখানে ধরা পড়বেই। ধরা এটা পড়বে। ডিপেন্ড করছে এবিলিটি, রিডারের এবিলিটির হ্যাঁ। উপরে, যে সে কতটা কি করতে পারছে। হ্যাঁ, তো এবার উনি ব্যাক টু হ্যাঁ, পয়েন্ট। ব্যাক টু মানে ঘটনাটায় ফিরে আসি। হুম। তো আমি রিডিং করছি এরকম একটা ক্যাফেতে, ক্যাফেটা খুব সুন্দর। তো আমরা আউটডোরে বসে রয়েছি এবং আমার সাথে যে বন্ধু নিয়ে গেছিলো আমাকে, তো সেও ছিল। তো আমি রিড করছি এরকম, তো আমি কিছু প্রেডিকশনস করি, সেগুলো তার ভালো লাগে। এবং তিনি তখন, ওনাকে আমি এরকম কিছু প্রেডিক্ট করেছিলাম যে আপনি কি কোনোভাবে কোনো এই ধরনের কোনো ফিলিংস বা আপনি ফিল করতে পারেন কোনোভাবে সুপার ন্যাচারাল এনার্জি বা ইত্যাদি। বলছে যে হ্যাঁ দেখো, আমার সাথে এরকম ইনসিডেন্ট প্রচুর হয় বা হয়ে থাকে। তো আমি চাইছিলাম যে আমি এই নর্মাল অ্যাস্ট্রোলজার বা ইত্যাদি আমি প্রচুর দেখিয়েছি লাইফে। তো আমি আই ওয়ান্টেড টু ট্রাই সামথিং নিউ। তো আমি শুনলাম যে তুমি যেহেতু ট্যারো কার্ড রিডিং করো, তো আমি ট্যারো কার্ড রিডিং আমি করাতে ইচ্ছা প্রকাশ করেছিলাম আমার এক বন্ধুকে। তো সে তোমার নাম্বার দেয় এবং এইভাবে জিনিসটা হচ্ছে। তো আমি রিডিং কমপ্লিট করার পরে তখন বাড়ি চলে আসি এবং তারপরে ২ দিন পরে তিনি আবার ফোন করেন। তিনি ফোন করে বলছেন যে আমার হাসব্যান্ডের এবং আমার দেওরেরও আমি রিডিং করাতে চাই। তো আমি এবারে পুরো প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল রিডিং মানে কনসালটেশন নিতে চাই। তো তুমি আমারটাও আরেকবার হুম। অ্যাস্ট্রোলজিক্যালি হুম। যেটা করার তুমি করবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে কোথায় আসবো বলুন? তো বলল যে ওই ক্যাফেতেই আমরা মিট করি তাহলে। গেলাম ওই ক্যাফেতে এবং আমি যখন কনসালটেশন স্টার্ট করছি মোটামুটি সন্ধেবেলা তখন 6:30 বাজে, বেশি কিছু না, এরকমই উইন্টারের কাছাকাছি, মানে প্রি উইন্টার্সের টাইম ছিল। তো গেছি। তো গিয়ে এবার আমার কথা বলা স্টার্ট করছি, তখন উনি হঠাৎ করে আমার এই হাতের গোল্ড ব্রেসলেটটার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে রয়েছেন। আমি বললাম, এনি প্রবলেম? কী হয়েছে? আপনি বারবার এটার দিকে এরমভাবে তাকাচ্ছেন কেন? তো উনি বলছেন যে, আচ্ছা তোমার কি মামার বাড়ির দিক থেকে কিছু হয়েছে? আমি বললাম, কিছু হয়েছে মানে? তো বলছে যে, না আমার কেন জানি না মনে হলো। আমি বললাম, হ্যাঁ আমার মানে আমার দিদা উনি এক্সপায়ার করেছেন। মোটামুটি ১ মাস মতো হলো। তো বলছে যে, উম কোনোভাবে কি এই গোল্ডের কানেকশনটা কি তার? মানে এটা কি তার দেওয়া কোনোভাবে? আমি বললাম, না তো। কেন? এরকম আপনি কেন বলছেন? বলছে যে, না, না। আমার জাস্ট মনে হলো, হ্যাঁ? তা আমি ইগনোর করলাম ব্যাপারটাকে। যেহেতু কোনো সেরকম আমি ম্যাচিং কিছু এলিমেন্ট পাইনি। তো তারপরে হঠাৎ আ উনি বলছেন যে, আচ্ছা ওনার কি আ কোঁকড়া, কোঁকড়া চুল? একটুখানি নোজ লেভেলটা তোমার মতন? আমি বলছি, হ্যাঁ। বলছে যে, আচ্ছা মুখশ্রীটা না পুরো আ আমার মামার বাড়ি বনগাঁয়। তো সেখানে তো উনি বলছেন যে ওখানকার মহিলাদের যেরকম দেখতে হয় উনি ওরকম ডেসক্রিপশন দিচ্ছেন ইত্যাদি। তা বললাম, আচ্ছা ভালো কথা, আপনি কি করে বুঝতে পারছেন জিনিসগুলো? উনি তো এই এবিলিটিটার কথা আগের দিন আমরা ডিসকাস করেছি। তো উনি হঠাৎ বলছেন যে উনি না তোমার পাশেই দাঁড়িয়ে আছেন এখন। আমি একটুখানি God! আমি একটুখানি শকড হলাম ব্যাপারটায়। আমি তোমাকেই ভড়কে দিয়েছে? হ্যাঁ, তো আমি বা না, এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমি খুব একটা মানে ভয়ে আমার অতটা নয়, না নেই ভয় আরকি। না, মানে তো তুমি উনি নিজে একজন হ্যাঁ, এক্সপেরিয়েন্সড অ্যাস্ট্রোলজার। হ্যাঁ, এবার উনি সেখানে বলেছেন এটা, তোমাকে না, না, না। প্রেডিক্ট কর নিশ্চয়ই উনি বলেছেন। আমি মিথ্যে কথা বলি না চট করে। হুম। উনি সত্যি বলেছেন এটা। তো উনি বলার পরে আমি বললাম যে, হ্যাঁ, এরকম সত্যিই ইনসিডেন্ট হয়েছে এবং সত্যিই এই ব্যাপারটা মানে এইরকম। তো আমি তখন বুঝলাম যে উনি মিথ্যে কথা বলছেন না। তার কারণ উনি হুবহু ডেসক্রাইব করেছেন যে আমার
মানে দিদাকে কীরকম দেখতে ছিল। তো এই গল্পটা আমি বাড়ি এসেও বলি, আমার মাকে বলেছি, আমার দাদাকে বলেছি, হি ইজ অলসো অ্যান অ্যাস্ট্রোলজার, আমার দাদাকে বলেছি, কিছু বন্ধু বান্ধবকে বলেছি। যে বন্ধুটার সোর্সে আমি গেছিলাম সেই মানে তার সাথে আলাপ হয়েছিল তাকে পর্যন্ত বলেছি। তো সবাই শুনে একটুখানি শকড হয়েছে ব্যাপারটা। তো এরকম দেখো এবিলিটি অনেকের থাকে, তো যারা এরকম দেখতে পান। আর যারা দেখতে পান মানে উনি নিশ্চয় ভয়ও পান না, মানে ভয় পেলে হয়তো এইরকম। না, এটা ভয় পাওয়ার ব্যাপার নয়। ভয় হয়তো উনি পান কোনো কোনো ইনস্ট্যান্সে। ধরো এখন উনি মানে এরকম কিছু দেখতে পাচ্ছেন যেটা হয়তো সত্যিই একটু ভয় পাওয়ার মতন, তখন নিশ্চয়ই উনি ভয় পাবেন। উনি আমাকে এরকম অনেক মানে ইনসিডেন্ট শেয়ার করেছেন ইত্যাদি। তো এটার জন্য পার্টিকুলার মানে বার্থ চার্টে একটা যোগ থাকতে হয়, তবেই এটা পসিবল। তো ওনার আছে। তো আমি জানি যে উনি মিথ্যে কথা বলছেন না, আমি আগের থেকেই জানি যে উনি মিথ্যে কথা বলছেন না। এবং উনি ওটা ডেসক্রাইব করার পরে আমি বুঝলাম যে না, শি ইজ কোয়াইট মানে পাওয়ারফুল ইন দ্যাট সেন্স, কি উনি ডাইরেক্ট দেখে আমাকে বলছেন। অনেকে এই সেন্সটা ডেভেলপ করতে পারে না ওই যোগটা থাকার সত্ত্বেও, হয়তো যোগটা আছে, হয়তো ফিল করতে পারে, দেখতে পারে না, বাট এই ধরনের অনেক কিছু আমি দেখেছি। সেটার জন্য বাট কানেকশনটাও তো দরকার। হ্যাঁ, কানেকশনটাও দরকার। তো উনি খুব এরকম ফ্রিকুয়েন্টলি মানে ব্যাপারটাকে উনি মানে কোনোভাবে কানেক্ট করে নেন, ওই অ্যাটমসফেয়ারে উনি যেখানে রয়েছেন তার সাথে কানেক্ট করে নেন। এবং এটা রিলেটেড উনি পরে আমার থেকে অনেক হেল্পও চেয়েছেন যে আচ্ছা এটাকে কি করে কাটাবো বা কতটা এটার পরিমাণটা আমার ব্যবহার করা উচিত, এই রকম আর কি। তো উনি আমার গাইডেন্সে রয়েছে আজকে প্রায়, ওনার পুরো ফ্যামিলি আমার গাইডেন্সে রয়েছে আজকে প্রায় মোটামুটি 4 বছর হয়ে গেল। তো এইরকম আমি এরকম দেখেছি অনেক ইনসিডেন্টসে। এটার সঙ্গে কি রাশির কোনো যোগাযোগ আছে যে এই রাশির জাতক জাতিকারা এই ধরনের কানেকশন অনেক বেশি বুঝতে পারবে? বলে অনেকে, কিন্তু আমি এটা খুব একটা মানি না। এই যে হালকা রাশি, ভারী রাশি ইত্যাদি হুম বলে অনেকে, আমি এটা মানি না। আমি যেটা বুঝতে পারি, যেটা নাডি টেকনিকে, ভৃগুনন্দী নাডি, হুম যেটা আমার অ্যাস্ট্রোলজিক্যাল টেকনিক, যেইভাবে আমি অ্যাস্ট্রোলজি করি, এটা সাউথ ইন্ডিয়ান একটা প্রসিডিওর। তো আমি এই প্রসেসে যখন অ্যাস্ট্রোলজি করতে লাগি, আমার কাছে মনে হয়েছে যে এই রাশির ব্যাপারটা অতটা মানে জরুরি কিছু নয়, অতটা ইম্পর্ট্যান্ট কিছু নয়। তো এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে চন্দ্র, মানে চন্দ্র যে হাউসে থাকে সেটাই রাশি হয় বেসিক্যালি। হুম কিন্তু চন্দ্রের ওপর যদি কখনো কোনো অ্যাফ্লিকশন থাকে বা সেটা পাওয়ার কম থাকে বা কিছু একটা খারাপ কোনো অন্য ম্যালিফিক প্ল্যানেটের কোনো দৃষ্টি রয়েছে বা হুম ইন হুম কম্বিনেশন রয়েছে, তখন এই ধরনের নানান কিছু তার সাথে হতে পারে, ঘটনা হতে পারে বা সে ফিল করতে পারে, দেখতে পাওয়ার আলাদা যোগ হয়। কোনোভাবে তার ওপর কোনো কিয়াকারায়া করা হয়েছে কিনা, মানে হুম তন্ত্রক্রিয়া করা হয়েছে কিনা, তার কতটা নজর লাগবে ইত্যাদি, এগুলো নিয়ে আমি প্রেত কথাতে গৌরবের সাথে একটা পডকাস্ট করেছিলাম, সেখানেও আমি নিজস্ব নানান এক্সপিরিয়েন্স বলেছিলাম। আমার চার্টেও এরকম কিছু একটা এফেক্টিভ জায়গা রয়েছে যার মাধ্যমে আমি ছোটোবেলায় খুব মানে সেন্সিটিভ ছিলাম এই সমস্ত বিষয়ে। আমি তুমি যেখানে যেতাম, ছোটবেলায় কখনো মানে কোনো নেগেটিভ এনার্জি হ্যাঁ, বা আমি কিছু অলরেডি দেখেছো? এইরকম কথাবার্তা অন্য পডকাস্টে বলেছি, এরকম ওকে। এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি। তো প্রেত কথা পডকাস্টে আমি গৌরব তপাদার ভ্লগস যে চ্যানেলটায়, ওখানে এই ধরনের আমি একটা পডকাস্টে বলেছিলাম। তো ওই জন্য আমি সেম জিনিসটা রিপিট করছি না এখানে। তো না 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 না। বাট ইয়েস, আই হ্যাভ গট এক্সপিরিয়েন্সেস লাইক দ্যাট। তো আমি ওকে। নিজে সেই সময় পারতাম, এখন হয়তো অতটা এই ধরনের ফিলিংস আমার আসে না। বাট আমি খুব ভালো এনার্জি রিডিং করতে পারি, যেহেতু এটা এখন আমার মানে যে কোনো ধরো পার্ট অফ মাই জায়গায় তুমি প্রফেশন। গেলে হ্যাঁ, তো ওখানের ভাইব্রেশন তুমি হ্যাঁ, এমনি একদম। এটা তো আমার পার্ট অফ মাই প্রফেশন এখন। প্রফেশন। ঠিক। এ এখন যেটা নিয়ে আরো কথা বলছিলাম যে তুমি যখন রাশির কথা বললেই আমাদের নতুন বছর সামনেই, আবার বিয়ের সিজন হুম, চলেই এলো। তো যেটা আমাদের বিয়ের আগে আগে ভীষণভাবে হয় সেটা হচ্ছে যে ম্যাচ মেকিং। সেটা হুম। আমাদের সবারই হয়, কারোর মেলে কারোর মেলে না। তো অনেক সময়ই হয় যে ম্যাচ মেকিংয়ে খুব ভালো একটা পয়েন্ট বেরোলো, যেটা পার্টিকুলারলি কত পয়েন্ট হলে রাজ্যটুকু বলা যায়, কিন্তু তারপরেও ডিভোর্স হয়। দেখো আমার লাইফে আমি এরকম প্রচুর দেখেছি ক্লায়েন্টস নিজেদের আত্মীয়দের মধ্যে ইত্যাদি, যেটা অষ্টকূট বিচার হয় বা হ্যাঁ। গুণ বা বিচার যেটা হয় 36 হুম গুণ। হুম তো এই প্রসিডিওরটাকে আমি মানে খুব একটা ইউজ করি না আর কি। তো তার কারণ আমি এরকম দেখেছি কি 36-এর মধ্যে 33 গুণ ম্যাচ করছে, হুম। তারপরেও গিয়ে তার ডিভোর্স হয়ে গেছে 3 বছর পর, এরকমও আমি দেখেছি কেসেস। হ্যাঁ। তো আমরা যেটা ভৃগুনন্দী নাড়ি মেথডে করি সেটা হচ্ছে ট্রেসিং মেথড বলে এটাকে। তো হুম এটাতে মোস্টলি যেহেতু মেয়েদের মানে বিয়ের পর মানে সনাতন ধর্মে হিন্দু হুম দের কথা হুম বলছি,
গোত্র মেয়েদের বদলে যায়, হুম। তো তার জন্য ছেলেদের চার্টের ওপরে মেয়েদের চার্টটাকে প্লেস করা হয় এবং অ্যাকর্ডিংলি কম্প্যাটিবিলিটি ম্যাচ করানো হয়। এটা আলাদা পুরো আচ্ছা, কমপ্লিট একটা একটা জিনিস আমি টেকনিক একবার আছে। তোমাকে কাটছি জিজ্ঞেস হুম করছি, হুম এটা আমি অন্যরকম ভাবে জিজ্ঞেস করছি, মানে সাইন্টিফিক্যালি জিজ্ঞেস করছি। ধরো গোত্র হুম তো বংশ পরম্পরায় হয়ে আসে, তো ধরো আমি জন্মসূত্রে একটা গোত্র, সেই জিনটা তো আমি বহন করছি। হুম। সেখানে আমি যখন বিয়ের পর গোত্রান্তর ঘটছে কিন্তু সেই জিনটা তো আমার আমার বাপের বাড়ির গোত্রেরই রয়ে যাচ্ছে। না, মানে বেসিক্যালি এই মেয়েদের ক্ষেত্রে বিষয়টা আমি হুম হুম জিজ্ঞেস করছি আর কি। মেয়েদের ক্ষেত্রে যখন বিয়ে হয়, তো হুম। এমনি সেম গোত্রে বিয়ে হয় না না বলা না হয়। না। তো যখন গোত্র চেঞ্জ হয়, মানে গোত্র চেঞ্জ এই কারণে হয় যেহেতু মেয়েরা বাড়ি ছেড়ে চলে আসে হুম প্রথা হুম অনুযায়ী, হুম ঠিক আছে? হুম। ছেলেরা কিন্তু মেয়েদের বাড়িতে গিয়ে থাকে না, না। মেয়েদের সংসার চেঞ্জ হয়। হুম তো ওই জন্য মেয়েরা ওই হাজবেন্ডের গোত্রটা তখন পায়। হুম। তো এইভাবে নেক্সট কিন্তু লেভেল। জেনেটিক্যালি আমি হুম বলছি, হুম জেনেটিক্যালি বা জিনগত যে হুম। বিষয়টা, সেটা তো আমার বাবার বাড়ির গোত্রই বহন করছি। হ্যাঁ, কিন্তু তুমি নেক্সট লেভেলে যদি দেখো, তোমার হ্যাঁ, যখন চাইল্ড বার্থ হবে বা ইত্যাদি, তখন তখন সে তো এই গোত্র হয়ে হ্যাঁ, যাচ্ছে। বিকজ তুমি যখনই কারোর সাথে কেউ ইন্টারকোর্স করছে হুম আফটার হুম ম্যারেজ, হুম। তো সেটা তখন আর মানে সামাজিক দৃষ্টিকোণ থেকে দৃষ্টিকোণ তুমি তার থেকে গোত্রটা তুমি নিয়ে নিচ্ছ, নিয়ে নিচ্ছ। তুমি আচ্ছা, অ্যালাইন্ড হয়ে যাচ্ছ। এই সেন্সে হ্যাঁ, গোত্রটা তুমি চেঞ্জ হচ্ছে, অ্যালাইন্ড ঠিক। হয়ে যাচ্ছ তার ওকে। সাথে হ্যাঁ হ্যাঁ, এইভাবে। ঠিক। এছাড়াও আমাদের বিভিন্ন জিনিসগুলো যেগুলো হয় সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ, যেটাকে আমরা হুম বারবার করে বলি, কারণ সব জায়গাতেই আমি দেখেছি এই মাঙ্গলিক দোষ যদি কারোর থাকে, ছেলের বা মেয়ের, সেক্ষেত্রে এটা কি খারাপ, বা কাটানোর কি কি উপায় আছে? দেখো, আমাদের এই যে পার্টিকুলার টেকনিকে আমি অ্যাস্ট্রোলজি করি, সেই হুম। টেকনিকে এটাকে খুব একটা প্রাধান্য দেওয়া হয় না। আচ্ছা। মাঙ্গলিক দোষকে ভেদিক অ্যাস্ট্রোলজার যারা পারাশারি হুম জ্যোতিষ প্র্যাকটিস হুম হুম করেন বা জ্যামিনী জ্যোতিষ যারা প্র্যাকটিস করেন, তারা অনেক ক্ষেত্রে এটাকে প্রাধান্য দিয়ে থাকেন। বাট হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এটা নোটিসেবল দিক নিয়ে নেয়। দেখো, মঙ্গলের অবস্থান অনুযায়ী মাঙ্গলিক দোষ একটা জন্মছকে আছে কিনা সেটা দেখতে হবে। হুম এবং আগেকালের দিনে যেভাবে অ্যাস্ট্রোলজাররা প্রেডিকশনস করে থাকতো, শুধু মার্সের প্লেসমেন্ট D1 বা যেটা বার্থ চার্ট বলা হয়, হুম সেই চার্টটাকে দেখে তারা বলতো। কিন্তু এখন পরে মানে যারা ধরো অ্যাডভান্স অ্যাস্ট্রোলজি করছে বা যারা ভালো অ্যাস্ট্রোলজার, তারা এটাকে আরও পুঙ্খানুপুঙ্খ বিচার করে যে ভাওচালিত চার্টেও কি সেম পজিশনে আছে না পজিশন চেঞ্জ করে ফেলেছে। যদি পজিশন চেঞ্জ করে ফেলে, মার্সের পার্টিকুলার যদি হাউস চেঞ্জ হয়ে যায়, হুম। তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সেটা ক্যান্সেলেশন হয়ে যায়, হয়তো অতটা জোরালো প্রভাব থাকবে না। তো এই ইত্যাদি বলা হয়। এবং যেটা মেনলি বলা হয় যে 28 বছরের ঊর্ধ্বে বিয়ে করতে তাদেরকে। এবং আচ্ছা। এটা এই যোগটার মেন যে প্রবলেমটা যেটা হয়, সেটা হচ্ছে তাদের যারাই মাঙ্গলিক হয় তাদের এনার্জি লেভেলস একটু হাই হয়। তারা এমনিই একটু হাইপার বেশি হয়। একটু ব্লাড প্রেশার হাই এর দিকে থাকবে হুম মোস্ট অফ দ্য টাইম। একটু রাগ জেদ বেশি থাকবে হুম ইত্যাদি, এই হুম ব্যাপারটা থাকে। তো অটোমেটিক্যালি ধরো, আমি খুব একদম কমিউনাল লেভেলে বোঝানোর চেষ্টা করছি যে ধরো কারো এনার্জি লেভেল খুব হাই, আর তার সাথে বিয়ে করানো হলো এমন একজনের যার এনার্জি লেভেল খুব কম। হুম তো অটোমেটিক্যালি ওই পার্টিকুলার পার্টনার ডমিনেট করবে এবং হুম। পরে রিলেশনশিপটা খারাপ হয়ে যেতে পারে। তো এই কারণবশত ওটা মানে এরকমও বলা হয় যে মাঙ্গলিকে বিয়ে হলে ওটা ঠিক হয়ে যাবে, মানে হ্যাঁ, মাইনাসে আমি মাইনাসে বলতে প্লাস এরকম যাচ্ছিলাম। ব্যাপারটা। ও আচ্ছা, যেটা ২ মাঙ্গলিকের যদি বিয়ে হয় তাহলে হ্যাঁ, মাঙ্গলিক কাটানোর প্রয়োজন নেই। না, মাঙ্গলিক তখন কাটানোর প্রয়োজন মানে প্রয়োজনীয়তা থাকে না। তো এই ধরনের জিনিসগুলো ম্যাচ মেকিংয়ে ভেদিক যে অ্যাস্ট্রোলজির যে টেকনিক রয়েছে তার মধ্যে এইভাবেও ম্যাচ মেকিংয়ে দেখা হয়। আচ্ছা। তো এবার এগুলো ছাড়াও আরও একটা জিনিস রয়েছে, বৈধব্য যোগ। এটাও আর একটা যোগ, হ্যাঁ, সেটা বলতে যাচ্ছিলাম। মানে ইনক্লাইন্ড উইথ মাঙ্গলিক দোষ। তো অনেক সময় দেখা যায় যে কেউ মাঙ্গলিক এবং সাথে সাথে কোনোভাবে মঙ্গল শনি কানেকশন রয়েছে 1/7 থেকে বা হুম কোনোভাবে হুম। ট্রাইন থেকে বা ইত্যাদি যে কোনোভাবে ইন কম্বিনেশন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়, হাজব্যান্ডের কোনো ক্ষতি হতে পারে কখনো। মানে যদি ছেলেটা মাঙ্গলিক হয় হুম। তাহলে কি মেয়েটা মারা যায়? এরকম কিছু? না, উল্টো? না, এখানে একটা মানে ভুল ধারণা রয়েছে। হ্যাঁ, মানে আমি তার যতদূর কারণ জানি যে মঙ্গল যে গ্রহ, হ্যাঁ। সেটা হচ্ছে বেসিক্যালি মেল ফিগারকে বোঝায় নাডি টেকনিক অনুযায়ী। এবং ভেদিকেও তাই, ভেদিক অ্যাস্ট্রোলজিতেও হুম তাই একই সায়েন্সের মানে বেসিক্যালি তো অ্যাস্ট্রোলজির মানে সেরকম ভেরিয়েশন নেই, টেকনিকগুলো আলাদা ক্যালকুলেশনের। তো মেন আর ফ্রম মার্স অ্যান্ড উইমেন আর ফ্রম ভেনাস, এটা বলা হয়, হুম ঠিক আছে? তো নাডিতে এটা পুরোপুরি মানে
একটা ফিমেলের চার্টে হাজব্যান্ডকে দেখাই হয় হচ্ছে মার্স থেকে। ওই প্ল্যানেটটাই হচ্ছে মেন প্ল্যানেট ফর কি প্ল্যানেট ফর দ্য হাজব্যান্ড। তো এখানে একটা ফিমেল কারোর ইন্ডিভিজুয়ালের ছকে, জন্ম ছকে যদি এরকম প্রবলেম থাকে, সেটা মেজর প্রবলেম হয়ে দাঁড়াবে। ছেলের ছকে এটা কোনো মেজর প্রবলেম নয়। ও সে আচ্ছা, যদি একটা ছেলে যদি মাঙ্গলিক হয় সেটা মেজর প্রবলেম না, নয়। মেজর প্রবলেম একেবারেই নয়। তার কারণ হচ্ছে যে মার্স তো সে নিজে মার্স। না। তো তার রাগ জেদ বিশাল হতে পারে এবং সেটা সেই রাগ জেদের কারণবশত ডমিনেটিং হ্যাবিট বা ডোমেস্টিক ভায়োলেন্স ইত্যাদি কিছু সে ঘটাতে পারে, হুম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে মেয়ের চার্টে যদি থাকে হুম, তখন সেটা কোনোভাবে প্রাণহানি ইত্যাদি হাজব্যান্ডের ঘটিয়ে দিতে পারে। তো ওকে। এই কারণবশত ওই বৈধব্য যোগ এবং মাঙ্গলিক দোষ দুটো একসাথে মানে চেক করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাঙ্গলিক দোষটা অতটা এফেক্টিভ নয়, কিন্তু বৈধব্য যোগ রয়েছে। তো তখন আমরা বলে দিই। এরকম অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে যাদের বিয়ের পরে হাজব্যান্ড মারা গেছেন, হ্যাঁ। ঠিক আছে, খুব তাড়াতাড়িই হয়েছে জিনিসটা। হুম, তো হুম। তারপরে আবার তারা রিম্যারেজের জন্য আমার কাছে এসছেন ইত্যাদি। আমি লাইফে প্রচুর সেকেন্ড ম্যারেজের কেসেস হ্যান্ডেল করেছি। মানে ইনফ্যাক্ট আই এম লাইক সেকেন্ড ম্যারেজ স্পেশালিস্ট, সো টু সে। তো এইগুলো আমি প্রচুর দেখেছি। এবং তোমার এটা যে থাকলে মানে যে সাথে সাথে হবে যে বিয়ে হলো তারপরেই হাজব্যান্ডের কিছু হয়ে গেল, এরকমও না। এই ইভেন্টটা প্রেডিক্টও করা যায়, যেটা এটা কত দিনের মধ্যে হতে পারে, এবং এর জন্য স্পেসিফিক কিছু রেমেডিও আছে। বিষ্ণু বিবাহ করানো যায়, কুম্ভ বিবাহ করানো হুম, যায়, হুম। যেগুলো তুলসী গাছের সঙ্গে বিয়ে হয়। হ্যাঁ হয়, কলা গাছের সাথে হয়, হ্যাঁ, হ্যাঁ। মাটির হাঁড়ি বা কলসির সাথে হয়, যেটা কুম্ভ বিবাহ। আমি হুম, নিজে প্রচণ্ডভাবে কুম্ভ বিবাহ রেকমেন্ড করি। মানে নর্মাল প্রিস্ট দিয়ে করিয়ে নিতে পারে কেউ এই জিনিসগুলো। তো এগুলো অনেকটা হেল্প করে। এবং মাঙ্গলিক দোষের জন্য স্পেসিফিক টেম্পলস আছে। কোউইল টেম্পল ইন সাউথ ইন্ডিয়া ইজ ভেরি ফেমাস হুম। ফর দ্যাট। অনেকে জানেন না ওখানে 9 প্ল্যানেটসের টেম্পল আছে। আমি জানি না যদি ভবিষ্যতে আমার কোনো দিনও সুযোগ হয়, মানে বিকজ আই ওয়াজ ইনটু ভিডিও প্রোডাকশন আগে আমার অন্য, মানে আমি যখন আগের প্রফেশনে ছিলাম। হ্যাঁ, তোমার তো কাছ থেকে শুনেছিলাম। আই ওয়াজ আ জার্নালিস্ট ব্যাক দেন। তো আমার এটা খুব ইচ্ছা আছে যে টু পোর্ট্রে অল দ্য 9 প্ল্যানেটারি টেম্পলস, যেটাকে স্থলম তীর্থম বলা হয় ইন সাউথ ইন্ডিয়া। তো এটা এখনও আমি কেউ করেছে বলে জানি না। তো ইয়েস, অবভিয়াসলি প্রবীণ মোহনের ভিডিওস আমার খুব ভালো লাগে, এবং ভবিষ্যতে আমি নিশ্চয়ই চেষ্টা করব যে ওনার সাথে যদি ইন টাচ হয়ে কিছু হুম, করা যায় এরকম। তো ইচ্ছা আছে। তো ওখানে যেটা মার্স টেম্পল, ওটার মেইন ডেইটি হচ্ছে কার্তিক ঠাকুর। আচ্ছা। বিকজ ওরা কার্তিক ঠাকুরকে মুরুগান বলে, এবং প্রচুর টেম্পলস ওখানে, ম্যাক্সিমাম টেম্পলস আর ডেডিকেটেড টু লর্ড কার্তিকেয়। তো কার্তিকেয় মানে কার্তিক ঠাকুরের অনেক নাম আছে, স্কন্দ, হুম, মুরুগান হুম। ইত্যাদি। তো ওখানে সাউথে খুব মান্যতা আছে জিনিসটার। তো কোউইল টেম্পলে এরকম দোষ কাটানো যায়, এবং ওখানে যে 9 প্ল্যানেট টেম্পলস রয়েছে সব কটাতেই গিয়ে কোনো না কোনোভাবে সেই পার্টিকুলার প্ল্যানেটের দোষ কাটানো যায়। সেখানে পুজো ইত্যাদি সব কিছুই হয় এরকম। তুমি বললে যে কুম্ভ সঙ্গে মানে মাটির হাঁড়ির সঙ্গে বিয়ে বা আরো অনেক কিছু আছে যার সঙ্গে বিয়ে দেওয়া হয়। এইটার পরে কি যার সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে, ধরো মেয়েটার সঙ্গে বিয়ে দেওয়া হলো, তারপর কি সারা জীবন ধরে তাকে কি কিছু নিয়ম পালন করতে হয়? না, এরকম কিছুই নিয়ম থাকে না। বাট আগে দেখতে হবে যে চার্টে ডিভোর্সের কানেকশন আছে কিনা। ডিভোর্সের স্পেসিফিক কানেকশন থাকে। মাঙ্গলিক দোষ আছে মানেই যে তার ভবিষ্যতে ডিভোর্স হতে পারে, এর কোনো মানে নেই। আচ্ছা। ডিভোর্সের কিছু মানে প্রপার কানেকশন থাকে। আমার তো সবথেকে ফেভারিট মানে প্রেডিকশন বোধহয় এই ডিভোর্সের প্রেডিকশনস। লাইক আমি প্রথমে যদি আমি হুম, চার্টে কোনো চার্ট খুলে যদি আমি পার্টিকুলার ওই কানেকশনটা পাই, আমি তো প্রথমে বলি যে ডিভোর্স হয়ে গেছে না হতে চলেছে। এরকম আমি অনেকবার করেছি, এবং আমার মোটামুটি 100-এর মধ্যে আমি 90% মোস্টলি যাকে যা বলেছি তা হুম, হুম, হয়েছে তাদের হুম, জীবনে। তো এরকম ব্যাপারটা রয়েছে। এবং সাথে সাথে মাঙ্গলিক দোষ যে প্ল্যানেটটাকে আমরা বারবার হিট করছি, মঙ্গল। হুম, তো এই মঙ্গলের জন্য যে এইটা হয়, এটা শুধু মঙ্গলের জন্যই যে বারবার হবে তা নয়, এরকমও হতে পারে কেতুর কারণবশতও এরকম ম্যারিটাল ব্লিস কোনোভাবে হ্যাম্পার হতে পারে। তার কারণ হচ্ছে কেতুকে ভেদিক অ্যাস্ট্রোলজিতে মঙ্গলের ছায়াগ্রহ বলা হয়, আর রাহুকে শনির। তো সেক্ষেত্রে কোনোভাবে কেতুরও যদি কোনো খারাপ প্লেসমেন্ট থাকে, ওটা মার্সের মতো এফেক্ট করে অনেক সময়। তো আচ্ছা। এইগুলো অ্যাস্ট্রোলজারদের নিজেদের বিচার বিবেচনা অনেক মানে মেথডস আলাদা হয়, নিজেদের টেকনিক আলাদা হয়, নিজেদের এক্সপিরিয়েন্স নিয়ে লোকে এগুলো বিচার হুম, করে হুম, থাকে। হুম। বাট এটা মোস্টলি ম্যাক্সিমাম কেসেসে খুব একটা প্রবলেম্যাটিক নয়। আর দোষ ইত্যাদি এগুলো কাটানো যায়।
এবং যদি ডিভোর্সের কানেকশন আলাদা করে হয়ে থাকে চার্টে, তখন মাঙ্গলিক দোষের কোনো থাকলো কি উপায়ে, থাকলো না হ্যাঁ, কিছু উপায় করিয়েও কোনো লাভ হয় না লাভ হয় না। আলটিমেটলি, আমি দেখেছি। তো এটা অটোমেটিক্যালি ওটা তখন ওই পার্টিকুলার ম্যারেজ ওরিয়েন্টেড যাতে টিকে থাকে তার জন্য স্পেসিফিক কিছু রেমেডিস করাতে হয়। এবং Okay. যাদের চার্টে ধরো ডাইভোর্স রয়েছে বা সেপারেশন রয়েছে, হুম। তাদেরকে ফার্স্ট রেকমেন্ডেশন হচ্ছে যদি তারা কোনো ডিভোর্সি পার্টনার পায় খুঁজে, ওকে দ্যাট ব্রিংস আ গুড ব্লেসিং ফর দেম। মানে তাতে ম্যাক্সিমাম চান্সেস যে কেটে আর যায়। আর ডিভোর্স হবে না কখনো। আমি এরকম অনেকজনকে দেখেছি যে আপনার কি ডিভোর্স হয়েছে, উনি বলছে যে না আমার ডিভোর্স হয়নি, বাট আমার পার্টনার ডিভোর্সি। আমি বললাম ওই জন্য আর আপনার ডিভোর্স হয়নি। তো এরকম অনেক আমার এরকম প্রেডিকশনস আমি করেছি। ওকে, এবার বিয়ের আগে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে গণ দেখা হয়, এর নরগণ এর দেবগণ বা রাক্ষসগণ নরগণ, এই গণের ব্যাপারটা বলো। এই যে রাক্ষসগণের মানুষই তার মধ্যে কি ওই রকম ব্যাপার স্যাপার থাকবে? এটা দেখো, আমি নিজে অনেক ক্ষেত্রে অনেক অ্যাস্ট্রোলজির প্রোগ্রামে দেখেছি, অনেকে মানে ক্লিয়ারলি এটাকে মানে কেউ কখনো এক্সপ্লেন করেছে বলে আমি জানি না কোনো পডকাস্টে। সো আমি দেখেছি মানুষকে বললেই, প্রথম ধরো বললাম যে আপনার রাক্ষসগণ, সে একটু হাসলো, মানে ভাবে কি যে মানে হয়তো ওই রকম ক্যারেক্টারিস্টিক্স হবে বা ওরকম ডমিনেটিং হবে ইত্যাদি, বাট ইট হ্যাজ নাথিং টু ডু উইথ এনি অফ দিস থিংস। যেটা মেনলি গণ জিনিসটা হচ্ছে স্পিরিচুয়াল ইনক্লিনেশন বোঝায়, ঠিক আছে? আচ্ছা, কার স্পিরিচুয়াল ইনক্লিনেশন কীরকম হবে সেইটা বোঝায়। তো এবার ধরো তিনটে গণের লেভেলস হয়, রাক্ষসগণ, নরগণ আর হচ্ছে দেবগণ। দেবগণ। তো রাক্ষসগণকে দেবারি গণও বলে, আর নরগণকে মনুষ্য গণও বলা হয়। হুম তো এবার এখানে গণে, হ্যাঁ, গণে কিছুটা ম্যাচ মেকিংয়ে আমরা এটা দেখে থাকি। ভেদিক অ্যাস্ট্রোলজাররা তো 100% দেখে, আর নাডি অ্যাস্ট্রোলজাররা কম প্রাধান্য দেয়, বাট স্টিল দেখে এটাকে। তো এবার এই জিনিসটা হচ্ছে মেনলি যে কোনো দেবতা বা দেবী, তার ধরো মানে কেউ ধরো তার সাধনা করবে বা স্পিরিচুয়ালি তার দিকে অ্যালাইন হতে চাইছে কোনোভাবে, তো তাকে প্লিজ করার আগে তার যে ধরো মানে তার একটা মানে সাব পার্টস থাকে তাদের, ঠিক আছে? ডেমি গডস ইত্যাদি, মানে সেইগুলোকে গণ বলা হয়, ঠিক আছে? দেয়ার আর লাইক শিবা গানাস, ঠিক আছে, ইত্যাদি, মানে এরম গণ হয়, ঠিক আছে, যারা ধরো তাদের সাথে থাকে, ঠিক আছে, তাদের গার্ড করে বা গার্ডিয়ান মানে এনার্জি তুমি বলতে রাক্ষসগণ পারো। হলে রাক্ষস তার অভিভাবক বলা যেতে পারে। না না, ব্যাপারটা এরকম না। ধরো কেউ এখন মা কালীর কোনো সাধনা করতে চাইছে, হুম ঠিক আছে? হুম এবারে এখানে ধরো মানে এরকম অনেক এন্টিটি আছে যে তারা মানে তার আশেপাশে থাকে, ডাকিনী, যোগিনী ইত্যাদি, হুম ঠিক আছে? তো হুম তোমাকে আগে তাদেরকে যদি প্লিজ করে নাও হুম কোনোভাবে, হুম তাহলে তার মানে তার কাছে যাওয়াটা আরও ইজি হয়ে যাবে। সাধনাত্মক লেভেলে বলছি আমি কথাটা, যে তুমি ধরো কোনো পার্টিকুলার দেবী বা কোনো কিছু একটা ভালো উপাসনা করতে চাইছো, তখন তোমাকে কি করতে হবে, তোমাকে তার আগের স্টেজে কাউকে ডেকে নিয়ে তারপরে তাকে ডাকতে হবে, আচ্ছা, ঠিক আছে? তো মানে এবার কি আগে হয়, ম্যানেজারের পর তারপর বস। এক্স্যাক্টলি, ধরো তোমার সাথে কেউ দেখা করবে, তো সেটা ধরো তুমি ডাইরেক্ট কলটা না নিয়ে তুমি বললে যে আমার অ্যাসিস্ট্যান্টকে যোগাযোগ করুন, অ্যাসিস্ট্যান্ট প্রথমে আগে কলটা নিয়ে তোমার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করালো, তারপর হুম তোমার কাছে গেল। সিনারিওটা এই রকমই। এবারে গণ বেসিক্যালি হচ্ছে সেই গ্রুপটাকে বোঝানো হয় যেই গ্রুপটা সাব এলিমেন্টে কাজ করে। আচ্ছা প্রত্যেক দেবী দেবতারই এরকম গণ রয়েছে, হুম ঠিক হুম আছে? এবং সেটা যত তামসিক প্রকৃতির হয়ে যাবে, যেরকম ধরো মা কালী হয়ে গেল বা মানে এই ধরনের দেবী যারা হুম রয়েছেন, হুম এগুলো রাক্ষস গণ প্রকৃতির যারা হবে, তাদের জন্য এই দেবদেবীগুলোকে পুজো আরাধনা করলে তাড়াতাড়ি স্পিরিচুয়াল গ্রোথ বা স্পিরিচুয়াল যে আমাদের আপরাইজিং সেটা হুম হওয়াটা পসিবল। ওকে এবং মানে সিমিলারলি যাদের নরগণ, হুম তাদের হচ্ছে যারা ধরো অবতার নিয়েছেন, মানে ধরো শ্রীকৃষ্ণ, শ্রীরাম হুম ইত্যাদি, তাদের প্রতি ইনক্লিনেশন যদি বেশি থাকে, তাহলে তারা তাদের স্পিরিচুয়াল গ্রোথটা আরও তাড়াতাড়ি পাবে। সিমিলারলি দেবতা হচ্ছে বিষ্ণু ভগবান, হুম বা ধরুন মানে ধরো যে একদম মহাদেব বা ইত্যাদি, নানান রকমের এখানে এনার্জি সোর্সেস রয়েছে, সেগুলো দিয়ে তারা এগোতে পারবে। ওকে তো প্রকৃতির ওপর ডিফারেন্সেস রয়েছে, এবং ইউজুয়ালি কি হয়, রাক্ষসগণ একটু বেশি ডমিনেটিং হয়, নরগণ একটু নিউট্রাল বেশি, আর দেবগণ হচ্ছে তাদের মধ্যে দি কোথাও না সুপিরিয়র। কোথাও একটু অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা বেশি থাকে।
এই ধরনের ব্যাপার আর কি। ওকে, আচ্ছা, এতক্ষণও বুঝতে পারে না। আমি হুম। জানি আমার না, নরবর। এটা পুরোপুরি স্পিরিচুয়াল গ্রোথ এবং স্পিরিচুয়াল ইনক্লিনেশনকে বোঝায়। আচ্ছা, এই যে আমরা যেটা বলি যে নরগণের সাথে রাক্ষসগণের বিয়ে হলে হুম। সেটা খারাপ। খারাপ ঠিক নয়, এটা হচ্ছে যেহেতু স্পিরিচুয়াল পাথ বা ইনক্লিনেশন আলাদা হয়, হুম হুম। রাক্ষসগণ ইজ মোর ডমিনেটিং। তো রাক্ষসগণ আর দেবগণ হলেও সেখানেও প্রবলেম আসতে পারে, মানে বা যুদ্ধ হয় মানে তাদের মধ্যে। না না এরকম কোনো শুনেছি। ব্যাপারই নেই। দি আদার পার্সন উইল বি এ বিট মোর ডমিনেটিং ইন নেচার। হ্যাঁ, যার দেবগণ রাক্ষসগণ রাক্ষসগণ হবে হয়, তাহলে সেখানে কি হবে? সব জায়গাতেই রাক্ষসগণ ইজ মোর ডমিনেটিং। ও দেব মানে দেবগণকেও ডমিনেট করে রাখবে? হ্যাঁ, একদমই তাই। আচ্ছা। তার কারণ ঝামেলা রাক্ষসরাই আগে করে। ঠিক আছে? দেব তো তারপরে তারা প্রোটেকশন এলিমেন্ট ইত্যাদি ওরা নিয়ে ভাবে। শান্ত মাথায় হ্যাঁ, ভাবনা তো চিন্তা করে। বেসিক্যালি এটা হচ্ছে রিলেশনশিপে তারা বেশি ডমিনেটিং হয়ে যায় কোনো না কোনো জায়গায়। না তুমি এটা করবে না। এই ব্যাপারগুলো। তো এইগুলো প্রবণতা অনেক বেশি থাকবে আর যদি কেউ দেবগণ আর নরগণের মধ্যে বিবাহ কম হলে? থাকবে। প্রবলেম কম হবে ইত্যাদি। অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করবে তাড়াতাড়ি। নরগণের সঙ্গে নরগণ হুম। সিমিলার সিমিলার সিমিলার। ইফেক্টস, হ্যাঁ, সিমিলার ইফেক্টস। এবার অ্যাডজাস্টমেন্ট রাক্ষসগণের অনেকটা সাথে বেশি থাকবে। রাক্ষসগণের বিয়ে হলে? সেটা খুবই ভালো মানা হবে। সত্যি? হুম। বিকজ দুজনের মানে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে অনেক কিছু ম্যাচিং থাকবে। ওকে, এবার আসি এই বিয়ে প্রসঙ্গেই একটা অন্য বিষয় আর কি। এবার একটু যেটা নিয়ে আমার খুব বেশি ইন্টারেস্ট, একটু ভূতে প্রবেশ করা যাক। কারণ কেন বলছি, এই বিয়ের সময় নানা রকম জিনিস করা হয়। ভূত কেন বলছি, বিভিন্ন রকম কালো জাদুও থাকে। যেটা আমরা বলি ছাউনি নাড়া ফুল, মানে ছাদনা তলায় যে ছাউনি নাড়া ফুল শোকানো হয়, বর বউকে সেই বিয়ের সময় শোকায়, সেটা মানে খুব যত্নে নিজের কাছে তুলে রাখতে হয়। কোনো বাইরের লোকজনকে সেটা দেওয়ার নিষেধ থাকে। যে মানে বিভিন্ন বিয়েতে আমি দেখেছি বলে ছাউনি নাড়া ফুলটা কিন্তু খুব সাবধানে রাখবি, কাউকে দিবি না, খুব যত্নে সেটাকে রাখতে হয়, তারপর জলে দিয়ে দিতে হয়। সেটা নিয়ে নাকি অনেক রকম ক্রিয়া করা যায়। দেখো এরকম আমি মানে প্রচুর এরকম আমি নিউজ ভাইরাল ভিডিওস দেখেছি, যেখানে খুব রিসেন্ট একটা ইনসিডেন্ট, মোটামুটি ধরে নাও আজ থেকে 5 মাস আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, মানে ইন্ডিয়া লেভেলে ভাইরাল হয়েছিল, পুরো নেশন হয়তো দেখেছে ভিডিওটা। যে একটা মেয়ে বিয়ের পিঁড়ি থেকে মানে হঠাৎ পজেসড হয়ে যায়, এবং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা হয়তো দেখেছি তুমিও দেখেছি দেখেছো। হ্যাঁ, দেখেছি। তো সে হঠাৎ তার বিহেভিয়ার হুম এবং হুম আই মুভমেন্ট ইত্যাদি সব কিছু চেঞ্জ হয়ে যায়। হুম হুম তো এরকম আমি যখন অ্যাস্ট্রোলজি শিখছি আমার নাডি টিচারের কাছে, তো উনি একটা ইনসিডেন্ট এরকম শেয়ার করেছিলেন যেখানে পার্টিকুলার এই ধরনেরই কোনো জিনিস হয়। তো পরে যখন অনেক বছর পরে যখন এরকম ভিডিওটা আমরা সারফেসে দেখতে পাই, সো উই গট টু নো কি উনি তখন কি বোঝাচ্ছিলেন আমাদেরকে। তো বেসিক্যালি দেখো কি হয়, অনেক সময় ফ্যামিলিগত প্রবলেম থেকে বা ইত্যাদি থেকে ব্ল্যাক ম্যাজিক এইভাবে প্রয়োগ করা যায়, যেটাকে জিন চালান দেয়া যায়। হুম ঠিক হুম আছে? হুম মানে হুম। অনেক সময় হয় কি বিয়ের সময় ওই যে 7 ফেড়ে, যেটা মানে আমরা মানে 7 হ্যাঁ, 7 সাত পাকে সাত বাঁধা। পাকে বাঁধা যেটা ব্যাপারটা ইয়ে করি। বেসিক্যালি সনাতন ধর্ম অনুযায়ী এটা হচ্ছে টু এনলাইটেন 7 চক্রাস হুম বেসিক্যালি। তো ওই প্যাটার্নে তখন যদি কেউ চালান দিয়ে দেয় সেটা খুব হাইলি এফেক্টিভ হয় এবং বৈবাহিক জীবন খারাপ হতে পারে। বা এরকম ডাইরেক্ট পজিশনের এলিমেন্টসও কিছু করা যায়। এবার ধরো এটা কে করবে, কেন করবে, তার বার্থ চার্ট অনেক সময় বলে দিতে পারে। যে এটাকে হিন্দিতে বলা হয় কিয়া করায়া। তো হুম কিয়া হুম। করায়া ইজ সামথিং হোয়েন তোমার এগেনস্টে কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করছে, সেটাকে বলা হয় কিয়া করায়া। তো এর জন্য আলাদা স্পেসিফিক রেমেডিস আছে। এর কোনো আলাদা সিমটমস লোকে পায়, ডার্ক সার্কেলস হয়ে যায়, বা মুখে কোনো ধরো কিছু দাগ ইত্যাদি হয়ে গেল, বা তারপরে হঠাৎ করে তার নেচার চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার, হুম। সে হয়তো সেরকম নয় ছোটবেলা থেকে, এরকম ইত্যাদি পার্সপেক্টিভে বোঝা যায়। বাট যে ভিডিওটা সারফেস হয়েছিল ওভার দ্য নেট, আমি জানি না পজেসড কতটা হয়েছিল। কতটা সত্য, কিন্তু যদি ওটা সত্যি হয়ে থাকে তাহলে এটা খুবই সিভিয়ার কন্ডিশন। এবং এই ধরনের কন্ডিশনের জন্য যখনই ধরো এরকম এত সিভিয়ার কন্ডিশনে কেউ পজেসড হয় বা ইত্যাদি, তো এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আগেকালের দিনে প্রদেশ কথাটা দেখবে আমাদের স্টেটের নামের সাথেও জোড়ে প্রদেশ। হুম প্রদেশ সেই জায়গাটাকে বলা হয় যেটার বাউন্ডারিতে কোনো নদী রয়েছে বা কোনো হুম জলাশয় রয়েছে। হুম তো এই জলের যে স্পেসিফিক বাউন্ডারিটা, এটাকে পেরিয়ে চলে যেতে বলা হয়। মানে ইন সিভিয়ার কেসেস তখন বলা হয় যে ওখান থেকে মুভ আউট করে আপনারা অন্য কোথাও চলে যান।
ঠিক আছে, এটা নির্দেশ করা হয়। তার কারণ ওয়াটার বডি যখনই আমরা ক্রস করে দিই তখন আমাদের মুন চেঞ্জ হয়ে যায়। মানে ইন কেস অফ ফরেন ট্রাভেল, মানে এরকম অনেক চার্টে আমরা বলে থাকি যে মানে যেখানে বার্থ প্লেস সেখানে সেরকম উন্নতি হবে না, রাদার কি দূরবর্তী কোনো স্থানে উন্নতি আমরা অনেক সময় প্রেডিক্ট করে থাকি। তো এটা বলার মানে এইটাই যে একটা পার্টিকুলার বাউন্ডারি যখন ক্রস হয়ে যাবে, অনেক ওয়াটার বডি সাথে ক্রস হবে, পার্টিকুলার ওই প্রদেশটা ক্রস হয়ে যাবে, তখন মুনটা চেঞ্জ হয়ে যায় অনেক সময়। সেটা ফ্লাইটে গেলেও পসিবল। হ্যাঁ, এবং মানে আমরা দেখবে যখন ধরো আমরা ওই ইয়ে করি, মানে ফরেন ট্রাভেল কেউ করে, আমরা বলি ওভার সি ট্রাভেল। ওভার সি ট্রাভেল এই কথাটার মধ্যে ওয়াটার বডি তুমি একটা পার করে আসছো। তো সেটার ক্ষেত্রে অনেক চার্টে যখন আমরা দেখি যে এরকম ব্ল্যাক ম্যাজিক বা ইত্যাদি কানেকশনস রয়েছে, সেগুলো ধরো সেই পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ধরো থাকে কানাডাতে, এখন তার কিন্তু কোনো এফেক্ট হবে না চট করে। ঠিক আছে, তো এই ধরনের নানান রকম ব্যাপার রয়েছে। এবং সাথে সাথে যেটা বলছিলাম, আমরা ফার্স্টেই রেকমেন্ড করি কি জায়গা ছেড়ে চলে যেতে ইন সিভিয়ার কেসেস। আর এছাড়া দের ইজ এ টেম্পল, খুব ফেমাস টেম্পল রয়েছে ইয়েতে রাজস্থানে, মেহেন্দিপুর বালাজি টেম্পল। তো ওখানে নিয়ে যেতে হবে, এবং ওখানে যদি ঠাকুরের আশীর্বাদ হয় অনেকে ঠিকঠাকভাবে ফিরে আসে। বাট ওই টেম্পলটা রিলেটেডও অনেক এরকম ভাইরাল ভিডিওস আছে যেখানে মানে টেম্পলটার সম্বন্ধে লোকে কথা বলে যে ওখান থেকে কোনো জিনিস ফিরিয়ে না নিয়ে আসতে ইত্যাদি। ওই টেম্পলটাও খুব মানে রহস্যময় জায়গা একটা, কখনো দেখবে যদি মানে ভিডিও টিডিও দেখো বুঝতে পারবে। তুমি বলছো আমার এখনই মনে হচ্ছে যে দেখি কি কি রয়েছে। এছাড়াও অনেকগুলো জিনিস, যেমন তোমাকে আমি বললাম একটা ছাউনিয়ারা ফুল, একটা হচ্ছে গায়ে হলুদের গামছা, যেটাই আর কি হলুদ মাখানো হয়। তো সেইগুলো নিয়ে বিভিন্ন রকম যে কোনো এলিমেন্ট দিয়েই কেউ যদি মানে তোমার ক্ষতি করতে চায়, সে যদি ভাবে যে আমি করবই, সে কোনো না কোনো কিছু না কিছু করেই ফেলবে। ঠিক আছে, এবং যেটার ইনভলভমেন্টে সব থেকে তাড়াতাড়ি কিছু করা যায় যেটা ডিএনএ, মানে কোনো ধরনের ধরো তোমার কোনো ইউজ করা কিছু জিনিস বা তোমার চুল, নখ ইত্যাদি, হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো দিয়ে বেশি করানো যায়। এবং সব থেকে যেটা হার্মফুল হতে পারে হচ্ছে সেটা হচ্ছে কেউ কাউকে কিছু খাইয়ে দিয়েছে, এই কথাটা অনেক ক্ষেত্রে শুনে থাকবে। এবং এই ওষুধ তোলা ব্যাপারগুলো এখনো হয়, অনেকেই করে থাকেন। তো ইত্যাদি এগুলো হচ্ছে একদম সিভিয়ার কেসেস, মানে তখন আর কিছু করার নেই, তখন এইগুলো অনেকেই করেন আর কি। তুমি খাইয়ে দিয়েছে বললে একটা ঘটনা আমি তোমাকে বলি, এটা আমার একটা বন্ধুর ঘটনা। তো তার মনে হতো, মানে তার বিয়ের পর তার মনে হতো যে তার শ্বশুরবাড়িতে তাকে কেউ কিছু ক্রিয়া করছে। তো সেক্ষেত্রে ওর নিজে থেকে এই ফিলিংটা কাজ করতো। তো একদিন ওর যাকে সন্দেহ হতো, তো সে একদিন বলছে যে আমি খাবার নিয়ে আসছি, আজকে কিছু বাড়িতে রান্না করতে হবে না। তো বলছে না আমার তো হয়ে গেছে, তুমি কিছু এনো না, তুমি পরের দিন কেনো। না আমার কিনে আনা হয়ে গেছে, তোকে খেতেই হবে, না জোর জবরদস্তি। তো ঠিক আছে এনেছে। তো আনার পরে ওর কি সন্দেহ হয়েছে, ও আগে একটুখানি নিয়ে তাকেই দিয়েছে, সে খায়নি। বলছে না আমি খেয়ে এসছি, আমি আজকে কিছু খাবো না। তখন বলছে একটুখানি খাও, বা তুমি এত কষ্ট করে বাইরে থেকে নিয়ে এলে একটুখানি খাও, ঠিক আছে রেখে যা, মানে নট ইন্টারেস্টেড বোঝা যাচ্ছে। কোথাও ওটা সন্দেহ হয়েছে। যে তারপরে ও দেখলো যে নিচে মানে মাঝখানের দিকে খাবারটাতে তুলেছে, তার মাঝখানে সোজাসুজিভাবে দুটো মেয়েদের চুল, একটা ছেলেদের চুল। যে ও বলছে যে রেস্টুরেন্ট থেকে খাবারটা আনানো, সেই রেস্টুরেন্টটা প্রায়ই যায়, সেখানে কোনো মহিলা কর্মী নেই। যদি থেকেও যায় তাহলে খাবারটা যখন ঢালছে সেটা পেঁচিয়ে যাবে, মানে যেরকম হয় চুল পেঁচিয়ে যায় বা কিছু একটা হয়, পুরো সুন্দর অ্যালাইনমেন্টে সাজানো দুটো এরকম মেয়েদের চুল, সেটা একটু অদ্ভুত দেখতে লাগলো। না এবারে তুমি যেটা বলছো আমি কথাটা একটু কাটছি এখানে। খাবারে চুল পড়ার এই ব্যাপারটাও কিন্তু অনেকের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় হচ্ছে রিপিটেডলি হচ্ছে। এবার সেটা এই একটা খাবারে নয়, মানে বেশ অনেক খাবার। ইভেন দেখছে যে জলের বোতল থেকেও মানে জল খাচ্ছে, সেটার ভেতরেও সেম জিনিস। হ্যাঁ, তো এই জিনিসটা অনেক সময় এটা সিমটম হচ্ছে অন্য একটা যোগের, যেটাকে আমরা পিতৃদোষ বলে থাকি। আচ্ছা। তো এটা ইউজুয়ালি হচ্ছে তোমার শ্রাদ্ধ শান্তি যদি পিতৃকুলে কারোর ঠিকঠাকভাবে না করা হয়ে থাকে, গয়াপিণ্ডদান না হয়ে থাকে ইত্যাদি, তো তখন দেখা যায় মানে এটা একটা অ্যানসিস্টেরিয়াল কার্স বলতে পারো। কার্স ঠিক না, এটা হচ্ছে মানে অ্যানসিস্টাররা যাদের শ্রাদ্ধ ঠিক করে হয়নি বা যাদের হয়তো অপঘাতে মৃত্যু হয়েছে, তারা চায় যে তুমি তাদের শ্রাদ্ধ শান্তি করো কোনোভাবে।
ওকে, যতদিন না করবে তাদের সেই মানে তাদের কোনো একটা প্রভাব তোমার ওপর থাকবে। তারপরও এটা ট্রান্সফার হয়। জেনেরিক, হ্যাঁ এটা জেনেরিক একটা ব্যাকলগ হিসেবে কাজ করে এবং তুমি যাই করতে যাবে তাতে স্ট্রাগল বেড়ে যাবে লাইফে। মানে ওকে, এই জিনিসটা খুবই মানে আমার তো ম্যাক্সিমাম আমি ক্লায়েন্ট যাদেরই হুম, দেখি আমি হুম, এই জিনিসটা দেখে থাকি এবং আমি তাদেরকে রেকমেন্ড করে থাকি ত্রিপিণ্ডি শ্রাদ্ধ করাতে। হুম, এটার জন্য হুম। স্পেসিফিক ত্রিপিণ্ডি শ্রাদ্ধ বলে একটি রিচুয়াল হয়, আমি অন্য পডকাস্টেও বলেছি এর আগে। তো সেই হ্যাঁ, তুমি আগের পডকাস্টেই আমাদের বললে। হ্যাঁ, তো এই জিনিসটা করিয়ে নেওয়াটা ভালো হয়। তুমি যেটা সিম্পটম বলছো সেটা এটার সিম্পটম। ওকে, তারপর আর ও ট্রান্সফার হয়েছে, তারপর আর কিছু আর পাইনি। খাইয়ে দেওয়ার যে ব্যাপারটা ওটা ধরো এখন নানান অনেক কিছু করা যায়, কিন্তু জেনুইনলি কেউ যদি এখন এই সমস্ত জিনিস করতেও যায় সেই লেভেলের তন্ত্র জানা লোক চাই, হুম, আদারওয়াইজ এগুলো পসিবল নয়। ওকে, ঠিক আছে, তো ম্যাক্সিমামই যারা হয়তো এইভাবে ভাবছেন, আমি এরকম হুম, অনেক মানে অনেক ক্লায়েন্ট এরকম আমায় ফোন করেছেন যে আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ, এরকম কোনো পার্টিকুলার একটা রোগের নাম নিয়েছেন। তো সেটা হয়েছে, আমি কি করবো বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে কেউ কিছু করেছে। আমি বললাম যে দেখুন, আগে সবার আগে ডাক্তারের হুম, কাছে যেতে হবে, যেটা মেইন জায়গা। আর তারপর হুম, কনসালটেন্সি আপনি করান, তো সেখানে আমি দেখবো যে আদৌ এরকম কিছু যোগ আছে কি না। যোগ আমি এরকম দেখেছি, নানান ক্ষেত্রে আমি দেখেছি তারা হয়তো ভুল ভাবছেন পুরো জিনিসটাকেই। তাদের চার্টে কানেকশন আমি পাচ্ছি না মানে কিছু হয়নি, আমি এতটাই ওই জিনিসটা অ্যাকিউরেট রিডিং দিতে পারি। তো তারা যেটা ফেস করছেন সেটা নর্মাল, খুব মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে বা হোয়াট এভার, সেটা অন্য কোনো প্ল্যানেটারি কন্ডিশনের জন্য হচ্ছে, হয়তো এরকম কিছু হয়নি, কেউ কিছু করেইনি। তো এই জায়গাগুলো রয়েছে। এবারে এখন যদি হঠাৎ মানে তারা কোনো কারোর কাছে যান এবং তারা যদি বলে যে হ্যাঁ তোমার তো এটা হয়েছে, তো দিস ইজ বিজনেস দেন। হ্যাঁ, তো এবারে সেই রকম জেনুইন লোকের কাছে যেতে হবে এবং এগুলো করা এতটা সোজাও নয়, সেরকম সাধন শক্তি থাকতে হবে, তাহলেই সেই পর্যায়ে এরকম কিছু করা যাবে। করা যাবে। তো এগুলোর অনেকভাবে করা, ধুলো দিয়ে করা যায়, মিষ্টি দিয়ে করা যায়, জল দিয়ে করা যায়, নানানভাবে করা যায়। আর তার জন্য কোনো এলিমেন্ট লাগে না, কোনো মন্ত্র পড়তে হবে, সেটা দিয়েই হয়ে যাবে যদি হওয়ার থাকে। এবং সেটা হবে কি না সেটাও বাচ্চাট বলে দেবে, কার কতটা এফেক্ট হতে পারে। এখন করা হলো, তার ফলস চলে ভাইবসের গেল, উপর ডিপেন্ড করে। তার পার্টিকুলার চার্টে কিছু কানেকশন হুম, থাকবে হুম, যে হুম। তার ওই টাইমে এই এফেক্টটা হবে বা এফেক্ট হওয়ার মতো যোগ আছে ইত্যাদি। থ্যাংক ইউ সুজন্যদা। লাস্ট একটা জিনিস বলবো যে আমাদের দর্শকদের কি বলবে যাদের সামনে বিয়ে, তাদেরকে কিছু টিপস দাও যাতে তারা সেটাকে ফলো করবে এবং সেটা দিয়ে আমরা আমাদের এপিসোড শেষ করব। কিচ্ছু না, আমি তো বলবো কোনো চিন্তা না করে বিয়ে করতে, এবং যত এই অ্যাস্ট্রোলজিক্যাল সাইডটাকে অ্যাভয়েড করা যায় তত বেটার। বিকজ যখনই কোনো মানুষ শুনবে যে আচ্ছা আমার এই যোগ আছে, সেই যোগ আছে ইত্যাদি, তখন 10 বছরের যে সম্পর্কটা রয়েছে কারোর, হয়তো প্রেম করে কেউ বিয়ে করছে বা ইত্যাদি, কোনো অ্যাফেয়ার বা কোনো রিলেশনশিপের থ্রু বিয়ে হচ্ছে, তখনও তার মনে অযথা একটা ভয় ঢুকবে। তো আমি বলবো যে যদি কিছু সিমটম থাকে তাহলে অ্যাস্ট্রোলজার দেখিয়ে ম্যাচ মেকিং করান এবং তারপর বিয়ে করুন। আদারওয়াইজ এসব বেশি ভাবলে তখন বেশি ভাবাবে। আর কোনো প্রবলেম হলে সুজন্যদা তো আছেই, নিশ্চয়ই, তো আমি তো ম্যারেজ আছি। এক্সপার্ট, নিশ্চয়ই, আমি তো আছি। না, আমি ম্যারেজ এক্সপার্ট নই, আমি সেকেন্ড ম্যারেজ এক্সপার্ট। সেকেন্ড ম্যারেজ এক্সপার্ট। ঠিক থ্যাংক আছে। ইউ সুজন্যদা। আমি জানি এই এপিসোডটাও বিশাল হিট হবে। তো এর পরের আর একটা এপিসোড আমাদের অলরেডি প্ল্যানিং হয়েছে, যেটা নিয়ে আমরা কথা বলবো, সেটা খুব তাড়াতাড়ি আসুক, এটাই চাই। নিশ্চয়ই। আর আপনাদের সামনে যাদের বিয়ে তাদেরকে জানাই কনগ্রাচুলেশন, অল দ্য বেস্ট। ওই যে সুজন্যদা যেটা বললো যে আপনাদের নতুন লাইফে ফোকাস করুন, আর যে কোনো সমস্যা থাকলে আমাদের সুজন্যদা রয়েইছে, যোগাযোগ করে নিতে পারবেন। আর আপনাদের কেমন লাগছে এপিসোডটা সেটা অবশ্যই আমাদেরকে জানান। পরের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন।